Il treno Intercity. Sulle camerie, bagagli di... কোথায় যাচ্ছ তুমি? Grazie per la collaborazione. Dear travelers, for safety reasons, the doors and aisles of the train must be left clear at all. হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আবারও ফিরে এলাম ব্লগে। ব্যস্ততা আর শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো ব্লগ দিতে পারিনি। আজ যে ব্লগটি শেয়ার করছি সেটি হলো জানুয়ারি মাসে। এই প্রচণ্ড ঠান্ডায় এই ভোরের বেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ইটালির এক অন্যতম সুন্দর বিখ্যাত শহরে। আর যথারীতি ট্রেন ধরার জন্য আমরা পৌঁছে গেছি সেন্ট্রাল স্টেশনে। তো চলুন, 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর প্ল্যাটফর্ম যেহেতু অনেক বড়, তাই ছুটে আসতে আসতে কিছুটা গরম লেগে গেল। আমরা এখন হাই স্পিড ট্রেন ধরবো। আর এই ট্রেনগুলি তো ভীষণ সুন্দর হয়, আর লোকাল ট্রেনগুলিও কিন্তু ভীষণ সুন্দর হয়। চলুন ট্রেনে uঠে পড়া যাক। তো ট্রেনের মধ্যে উঠে পড়েছি এখন, আর চটপট সিটগুলি খুঁজে বসে পড়েছি। Bagagli di piccole dimensioni vanno posizionati sotto la vostra vettura. কোথায় যাচ্ছ তুমি? Grazie per la collaborazione. Dear travelers, for safety reasons, the doors and aisles of the train must be left clear at all. টিভির মুখ থেকে শুনে নিলেন আমরা যাচ্ছি ফ্লোরেন্স। ট্রেনগুলিতে ভীষণ সুন্দর ব্যবস্থা, ব্যাগ রাখার, জল রাখার জায়গা রয়েছে, সাথে তো ডাস্টবিন মাস্ট। সিটের মধ্যে একটি টেবিল অ্যাটাচ রয়েছে যেখানে খাওয়া দাওয়া বা কাজ করা যেতে পারে। আর শীতের জন্য তো পুরো ট্রেনটিতে হিটার চলছে। উপরে এখানে জ্যাকেট খোলার জায়গা রয়েছে। 6:45, কিন্তু এখন একদমই রাত্রি ধরা যায়। এখানে ট্রেনে যেতে যেতে কিন্তু ভিউ ভালোই এনজয় করা যায়, যেহেতু আমরা ভোরের বেলায় ট্রেন ধরেছি আর অন্ধকারের জন্য কিছুই রেকর্ড করতে পারিনি। ফ্লোরেন্স স্টেশনে এই যে এখন নামলাম ফ্লোরেন্স স্টেশনে। আর একদমই মেঘলা ওয়েদার ফ্লোরেন্সে। আজকে বৃষ্টি এখন নামলো বলে। জানুয়ারি মাসে যেহেতু আমরা 3-4 তারিখে এসেছি, এখনো চারিদিকটা ক্রিসমাসের আলো আর এবং মার্কেটগুলিও দেখা যায়। ইউরোপের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে ট্রাম। এত সুন্দর লাগে, রাস্তার মাঝে পার্কের পাশে এত সুন্দর লাগে এই ট্রামগুলি দেখতে। আমার যে দাঁড়িয়েই দেখতে ইচ্ছে করে। আর ফ্লোরেন্স আসার আগে যেটা শুনেছিলাম, ফ্লোরেন্স আর্ট, কালচার আর হিস্ট্রিতে পরিপূর্ণ, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা স্টেশন থেকে নেমে হেঁটে চলেছি, সামনে একটি স্কোয়ার রয়েছে সেখানে। আর এটি হলো বেসিলিকা দি সান্তা মারিয়া নোবেলা। এটি তার চারপাশের স্কোয়ার। এটি স্টেশনের খুব কাছাকাছি। এদিকে ওই স্কোয়ারের মধ্যে দোকানপত্র রয়েছে, সেগুলি এখনো খোলেনি, সকালবেলা যেহেতু পৌঁছে গেছি। তো চলুন আমরা আগে কিছু খেয়ে নিই। এখানে একটা দারুণ পুরনো কফি শপে ঢুকলাম। অসম্ভব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি খুব একটা চা কফির ফ্যান না হলেও সকাল সকাল এই কফির গন্ধ আমাকে মোহিত করে তোলে। চারপাশে এই বেকারির স্মেলও ভীষণ পছন্দের আমার। আর এই যে বসে গেছি, আর কফি শপটা একবার দেখুন, ভীষণ সুন্দরভাবে সাজানো, দেখি মনটা ভরে গেল। বাইরে একটু একটু বৃষ্টিও হচ্ছে, সময় গরম গরম কফি কিন্তু বড়ই দরকার। আর আমার ছেলের তো সবসময় ফেভারিট এই ক্রোসো। তো আমরা তিনজনই একই খাবার নিয়ে নিয়েছিলাম, তবে বিভিন্ন ফ্লেভারের। এখন একটু জোরে জোরে বৃষ্টি হওয়ার জন্য সবাই কিন্তু এই কফি শপেই ঢুকে গেছিল। আর কফি শপের চারিদিকে এই সুন্দর সুন্দর আয়নাগুলির জন্য পুরো পেছনের ব্যাকগ্রাউন্ডটি বেশ সুন্দর লাগছিল। আর বৃষ্টির মধ্যে কিন্তু আমি খুবই এক্সাইটেড এইসব কিছু দেখার জন্য। এখানে চার্চের কারুকার্য, হিস্ট্রি এত শুনেছি, তাই ফ্লোরেন্স ট্রিপ তো করতেই হতো। মানে রেনেসাঁসের জন্মস্থান। আমরা 3-4 দিনের ট্রিপের জন্য এসেছি এখানে। তো চারিদিকে কিন্তু ক্রিসমাসের এখনো পর্যন্ত রমরমিয়ে বাজারগুলি রয়েছে। লাইটও কিন্তু এখনো খোলেনি, কারণ এখনো 10 তারিখ যেহেতু হয়নি, প্রত্যেকেরই 10 তারিখ পর্যন্ত ছুটিই থাকে। চলুন, খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে, এবার এক্সপ্লোর করার সময়। চলুন এই সুন্দর কফি শপটিকে বাই বাই করে এখানে যে মেইন ক্যাথিড্রাল ডুমোর দিকে এগোই। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ডুমোতে যাওয়ার জন্য বাসে করে চলে এসেছিলাম। বৃষ্টি হলেও কিন্তু ফ্লোরেন্সের রাস্তাঘাট আর চারিদিকের কারুকার্য দেখে বোঝাই যাচ্ছে ফ্লোরেন্স কত সুন্দর আর কত পুরনো। ফ্লোরেন্স শহর হলো ইতালির রেনেসাঁর শিল্প ও স্থায়িত্বের প্রাণকেন্দ্র। এটি একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বৃষ্টি হচ্ছিল, আজকেও সেই একই কন্ডিশন। আমরা যতবারই বড় বড় ট্রিপ করেছি, একটু আধটু বৃষ্টি তো রয়েইছে।
শীতকালে এই সময় ইতালিতে বৃষ্টি হতেই থাকে, ওই বৃষ্টির উপেক্ষা না করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। যেহেতু ছুটির সময় আগে থেকে সব টিকিটপত্র প্ল্যান করাই ছিল, তাই অগত্যা বেরিয়ে পড়া ছাড়া কোনো উপায় ছিল না। আর সামনেটা একবার তাকিয়ে দেখুন, দেখলেই মোহিত হয়ে যাওয়ার মতো দৃশ্য। কিভাবে যে বানিয়েছে, কি কারুকার্য! মারিয়া ডেল ফিওরে। তো আমি যত চার্চ দেখেছি তার মধ্যে একদম ইউনিক ধরনের ডিজাইন, এটা ভীষণ ভীষণ সুন্দর। ডিজাইনটা দেখাও। ইতালির চারপাশে যেসব চার্চ রয়েছে প্রত্যেকটি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর কারুকার্যে ভরা। জায়গাতেই ওই ইউনিক কারুকার্যগুলি রয়েছে। সুন্দর চার্চটি রয়েছে ফ্লোরেন্সের সিটি সেন্টারে, আর এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অন্যতম নিদর্শন। সামনেটা সাদা, সবুজ আর হালকা গোলাপি কালারের মার্বেল দ্বারা তৈরি করা হয়েছে। এটি গথিক শিল্পের অন্যতম সেরা নিদর্শন। সেটা তো আমরা দেখেই বুঝতে পারছি, তাই না? এত সুন্দর কারুকার্য রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর। আর ভেতরে যাওয়ার লাইনটি একবার দেখুন। এই বৃষ্টির মধ্যে কিন্তু ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা সবাই দাঁড়িয়ে রয়েছে ভেতরে ঢোকার জন্য। অ্যাকচুয়ালি এই সময় ছুটির সময় তো সবাই আসে, আর বৃষ্টির জন্য ক্রিবের কোনো অসুবিধা হয় না, কারণ ওর তো স্টলারের মধ্যে কভার দেওয়া রয়েছে, এই জন্য ক্রিবের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এই চার্চের পাশে খুঁজেই যাচ্ছিলাম লাইন কোথায়। লাইনটি একবারে অনেক দূরে এসে শেষ হয়েছে। সবাই কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কেউ থেমে নেই, সবাই ছাতা নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আসলে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, বেশি জোরে জোরেও হচ্ছে না, তবে পুরো আকাশ মেঘলা রয়েছে। ফাইনালি লাইনে দাঁড়াতে পেলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি যে বৃষ্টির মধ্যে লাইনে ডুওমো ক্যাথেড্রালে ঢোকার জন্য। এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট চার্চ ইন দ্য ওয়ার্ল্ড। আর মানে 150 মিটার বোধহয় দৈর্ঘ্যে, আর 90 মিটার উঁচু আর 90 মিটার চওড়া ক্যাথেড্রালটি। আর ডিজাইনটা তো একদমই ইউনিক আর গথিক স্টাইলের, মানে রেনেসাঁসের সময়ে। যাই হোক, চলুন ধীরে ধীরে এই লাইনের মধ্য দিয়ে এগোতে এগোতে সামনের দিকটাই এসে পড়েছি। সামনে যেহেতু ক্রিসমাস ছিল, সেই জন্য সাজিয়ে রেখেছে সুন্দরভাবে। আর সত্যি কথা বলতে, এই যতবারই আমি এই ক্যাথেড্রাল দেখছি, আমি একদম চোখ সরাতে পারছি না। কি অসম্ভব সুন্দর, তাই না? শোনা যায় 1296 সালে আর্নো লাফো দি ক্যাম্বিও দ্বারা এর নির্মাণের কাজ শুরু হয়। তারপর 1436 সালে ক্যাথেড্রালটি পবিত্র করা হয়। ভেতরে যাওয়ার জন্য ফ্রি এন্ট্রি ছিল, তবে কিছু শর্তাবলীর ছিল এখানে। জামা কাপড়ের ক্ষেত্রে হাঁটু আর কাঁধ কভার হতে হবে। সেটা অবশ্য শীতকাল বলে আমাদের সব ঢাকাই ছিল। এই ডুওমো ক্যাথেড্রালটি ডিজাইন করেছিলেন বিখ্যাত আর্কিটেকচার ফিলিপ্পো ব্রুনলেস্চি। চলুন ভেতরে যাওয়া যাক। আর ভেতরটাও এত সুন্দর লাগছিল। প্রথমে গিয়ে আমি একটি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিলাম। ভেতরে একদমই শান্ত পবিত্র ফিল হয়। ডুওমোর বাইরেটি যেমন সুন্দর ছিল, ভেতরটিও তেমনি সুন্দর। বিভিন্ন শিল্পকলা এখানে লক্ষ্য করা যায়। আর এই ভেতরে যে গ্লাস উইন্ডোগুলি দেখা যাচ্ছে, এগুলি তৈরি করেছিলেন এখানে দারুণ দারুণ শিল্পীরা, যেমন ডোনাটেলো, গিবার্তি, আন্দ্রেয়া দেল কাস্টাগোনা। এনাদের এই শিল্পকলাগুলির মধ্যে দিয়ে একটি জটিল আকর্ষণীয় স্টোরি বর্ণনা করে। 1579 সালে ফেদেরিকো জুকারি ঠিক সম্পন্ন দ্য লাস্ট জাজমেন্ট, যা এই সিলিংয়ে নির্মিত একটি স্মরণীয় ফ্রেস্কো। 1572 সালে জর্জিও ভাসারি দ্বারা শুরু করা হয়েছিল। এটিকে আবার সংরক্ষণও করা হয়েছিল 1989 থেকে 1994 পর্যন্ত। যারা নিচে ভীষণ সুন্দর মার্বেলের কাজও রয়েছে। জুড়ে শুধু ইতিহাসই ইতিহাস। তো বিভিন্ন ইনফরমেশন জানতে গাইড, অডিও গাইডের ব্যবস্থাও রয়েছে। আমরা অডিও গাইডই নিয়েছিলাম এখানে। আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি ভেতরে আর বাইরেও। তাছাড়া বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা আমাদের। ফ্লোরেন্সের যে জিনিসটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে, তো সেই জন্যই আসা। এই মিউজিয়ামের দিকে এখন আমরা যাচ্ছি। ওই ভিডিও কন্টিনিউ করলে আরো ভীষণভাবে বড় হয়ে যাবে, তাই আমি আজকে এখানেই শেষ করলাম। পরের দিনে ভিডিওতে থাকছে মাইকেল অ্যাঞ্জেলোর বিভিন্ন কাজ। তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।